আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং যে যেখানে আছো আলহামদুলিল্লাহ নিরাপদে আছো। আজকে তোমাদের জন্য আমি নিয়ে চলে আসলাম হালকেনস্টাইন স্কুল টিমের পক্ষ থেকে মানুষ জাতি কবিতাটি, যেটির রচয়িতা হচ্ছেন সত্যেন্দ্রনাথ দত্ত। তোমরা এই বয়সে অনেকেই সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে জানবে, কারণ এই ভদ্রলোক একজন বিখ্যাত কবি এবং তার আজকে আমরা যে কবিতাটি পড়ব অর্থাৎ মানুষ জাতি, এই মানুষ জাতি কবিতার একটা সারমর্ম আমি তোমাকে বলি। এই সারমর্মটা হচ্ছে এই পুরো কবিতার মধ্যে কবি আমাদেরকে বুঝাইতে চাইছেন যে সকল কিছুর উপরে মানুষ সত্য। একটা কথা আছে না, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। মেইন থিম হচ্ছে এই কবিতার মধ্যে উল্লেখ করা হয়েছে। অর্থাৎ জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে কে কালো, কে সাদা, কে খাটো, কে লম্বা, সব কিছুর অর্থ হচ্ছে এই মানুষ, এবং যার কারণেই এই কবিতাটার নাম দেওয়া হয়েছে মানুষ জাতি। এই কবিতার মধ্যে প্রত্যেকটা লাইন আজকে ধরে ধরে আমরা বিশ্লেষণ করব এবং বরাবরের মতোই তোমাদের সাথে আছে আমি মাহমুদুল হাসান তায়েফ, পড়াশোনা করছি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এবং চলো শুরু করা যাক। প্রথমে আমরা একটু দেখার চেষ্টা করব যে এই পুরো ক্লাসের মধ্যে আমরা কি কি পড়বো, অর্থাৎ ক্লাস আউটলাইন। এই ক্লাসের মধ্যে আমরা পাঠের উদ্দেশ্য পড়ব, পাঠ পরিচিতি পড়ব, কবি পরিচিতি পড়ব, শব্দার্থ টিকা পড়ব, মূল পাঠ পড়ব অর্থাৎ মূল কবিতাটা পাঠ করব এবং বুঝার চেষ্টা করব, এবং পরবর্তীতে অনুশীলনী অর্থাৎ যেখানে আমরা বেশ কিছু এমসিকিউ এবং সৃজনশীল সলভ করার চেষ্টা করব। তা আসো এর পরে দেখি কী লেখা হয়েছে। পাঠের উদ্দেশ্য হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের প্রতি। অর্থাৎ আমি তোমাদেরকে একটু আগে যেটা বলছিলাম, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে, যে আমার জাতির ঊর্ধ্বে চাইতে হবে আমাকে, অর্থাৎ কে ইন্ডিয়ান, কে বাংলাদেশি, কে আমেরিকান, কিংবা হচ্ছে কে ধর্ম, কে ইসলাম ধর্ম পালন করতেছে, কে হিন্দু ধর্ম পালন করতেছে, কিংবা বর্ণ, কে কালো, কে সাদা, এগুলোর ঊর্ধ্বে মানুষ যে সবার আগে, সেই মানুষের গুরুত্বটা বুঝাইতেই মূলত এই কবিতাটা সত্যেন্দ্রনাথ দত্ত লিখছিলেন, যে সবার উপরে মানুষ সত্য, প্রতি সংবেদনশীলতা এবং হচ্ছে সমমর্যাদার মনোভাব সৃষ্টি। তাহলে কি কি দুইটা আমার মেইন টপিক, একটা হচ্ছে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষের উপর এক, সংবেদনশীলতা, এবং দুই হচ্ছে সমমর্যাদা। ওকে, এরপর হচ্ছে আমার পাঠ পরিচিতি। এই পাঠ পরিচিতির মধ্যে তোমাকে শুধুমাত্র একটা জিনিস খুব ভালোভাবে মনে রাখা লাগবে, যেটা তোমাদের এমসিকিউতে অনেক সময় আসে কিংবা সৃজনশীলে কম মার্কেও আসতে পারে, সেটা হচ্ছে এই যে মানুষ জাতি কবিতাটি আছে সত্যেন্দ্রনাথ দত্তের, এই সত্যেন্দ্রনাথ দত্তের মানুষ জাতি কবিতাটি তার কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। এই পিছে তাকানো বাদে আমি তোমাদেরকে চ্যালেঞ্জ করতে চাই, তোমরা কি পারো? উত্তর হচ্ছে অভ্র আবির। যারা মনে মনে অভ্র আবির কিংবা উচ্চারণ করছো মুখ দিয়ে, তোমাদের সবাইকে কংগ্রাচুলেশনস। ওকে, আসো দেখি। মানুষ জাতি কবিতাটি কবির সত্যেন্দ্রনাথ দত্তের অভ্র আবির কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে, এবং আমি তোমাদেরকে কি বলছিলাম, এটা তোমাদের এমসিকিউ এর জন্য ইম্পর্টেন্ট এবং একই সাথে এটা তোমাদের ক মার্কের জন্য ইম্পর্টেন্ট। মূল কবিতার নাম হচ্ছে জাতির পাতি, এবং সেইখান থেকেই সংকলিত হয়েছে, সেখান থেকে কি সংকলিত বা সংক্ষেপিত হয়েছে তোমার এই যে মানুষ জাতি কবিতাটি। অর্থাৎ এত বড় কবিতা তো আমাদের পড়ার দরকার নেই, বা এত কঠিন কবিতা আমাদের এই ক্লাস 6-এ পড়ার দরকার নেই। আমরা কঠিন কবিতা পড়বো হয়তো সামনে 7, 8, 9, 10 কিংবা ইন্টারে উঠে, কিন্তু এখন তোমাদের সেই জায়গায় সহজ একটা পার্ট এবং খুব ছোট একটা কবিতা এই জাতির পাতি থেকে নেওয়া হয়েছে। এইটাও তোমাদের এমসিকিউ এবং ক মার্কের জন্য ইম্পর্টেন্ট। এটাও তোমাদের কিসের জন্য ইম্পর্টেন্ট বলো তো? এটাও তোমাদের এমসিকিউ অথবা হচ্ছে ক মার্কের জন্য ইম্পর্টেন্ট। এরপর আসো পড়ি কি বলা হয়েছে। দেশে দেশে ধর্মে ও বর্ণের পার্থক্য সৃষ্টি করে মানুষে মানুষে যে ভেদাভেদ সৃষ্টি করা হয়েছে, কবি মানুষকে তার চেয়ে উপরে আসন দিয়েছেন। অর্থাৎ আমরা কি করি, আমরা হচ্ছে ইউজুয়ালি মারামারি করি। এই যে মনে করো আমেরিকা, হ্যাঁ, আমেরিকা কি করে, এই যে সারা পৃথিবীতে মারামারি করে বেড়ায়। ইসরায়েল ফিলিস্তিনের যে সংকটটা, কিংবা রাশিয়া ইউক্রেনের যে সংকটটা, হ্যাঁ, কিংবা হচ্ছে তোমার বাংলাদেশের সাথে ইন্ডিয়ার যে বৈদেশিক সম্পর্ক, সেখানে কিন্তু আহামরি ভালো অবস্থায় নাই। কিংবা ইন্ডিয়ার সাথে চায়নার লাদাখ পয়েন্টে যে মারামারি, কিংবা হচ্ছে ইন্ডিয়ার সাথে পাকিস্তানের যে কাশ্মীর পয়েন্টে মারামারি, এই মারামারিগুলোর অর্থ এই কবি দেখতে পান না। কারণ হচ্ছে দিন শেষে আমরা সবাই তো মানুষ হয়েও মানুষের সাথে কেন আমরা এরকম মারামারি করি, কেন আমরা ভেদাভেদ ভুলে থাকতে পারি না, কবির প্রশ্ন হচ্ছে এটাই, এবং এই কবিতার মধ্যে সেটা আমরা দেখতে পারি। আমাদের এই পৃথিবী জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল মানুষেরই বাসভূমি। অর্থাৎ কে কালো, কে সাদা, কে মোটা, কে খাটো, কে লম্বা, এই ইত্যাদি কিছুই আমাদের এই পৃথিবী আমাদেরকে দেখে না। অর্থাৎ সবাই আমরা সমানভাবে অক্সিজেন নিতেছি। তুমি অক্সিজেন নিতেছো না, নিঃশ্বাস না নিলে তো তুমি মরে যেতা। তুমি অক্সিজেন নিতেছো মানে কি, পৃথিবী তোমাকে অক্সিজেন দিতেছে। আমি অক্সিজেন নিতেছি মানে কি, পৃথিবী আমাকে অক্সিজেন দিতেছে। অর্থাৎ সবার ক্ষেত্রেই পৃথিবী সমান আচরণ করতেছে, কিন্তু মূল বৈষম্যটা মানুষ নিজেদের মধ্যেই করে থাকে। ওকে, কবি এই কথাটাই বলতে চাচ্ছেন। এই ধরনের স্নেহ ছায় এবং একই সূর্য ও চাঁদের আলোতে
ধরনী মানে কি? ধরনী মানে হচ্ছে, যারা জানো না তাদের জন্য বলি, ধরনী মানে হচ্ছে পৃথিবী। ওকে, এই ধরনীর স্নেহ ছায়ায় এবং একই সূর্য ও চাঁদের আলোতে লালিত ও প্রতিপালিত হচ্ছে সব মানুষ। শীতলতা ও উষ্ণতা, ক্ষুধা ও তৃষ্ণার অনুভূতি সব মানুষেরই সমান। অর্থাৎ ক্ষুধা, তৃষ্ণা কিংবা হচ্ছে তোমার বেঁচে থাকার আকাঙ্ক্ষা, কেউ মনে করো একটা কথার কথা, একটা এক্সট্রিম উদাহরণ দিই, আমি খুব বাজে একটা উদাহরণ দিই, যে একটা ট্রলার মনে করো ডুবে গেছে এবং সেই ট্রলারের মধ্যে 10 জন মানুষ আছে যারা সাঁতার জানে না। তারা যে কোনো মূল্যেই হোক ভেসে থাকতে চাবে না? অবশ্যই চাবে। তেমনইভাবে আমরা মানুষরা যখন নিজেদের মধ্যে মারামারি করি, তখন যদি আমি নিজেকে ওই ট্রলারের মধ্যে যে মৃতপ্রায় মানুষটার কথা চিন্তা করি, যে ওই লোক তো বেঁচে থাকতে চাচ্ছে, আমিও তো বেঁচে থাকতে চাই, আমি কেন আরেকজন মানুষকে মারবো? আমি যাকে মারবো সেও তো বেঁচে থাকতে চায়, তাই না? ওকে, আসো এরপর। শীতলতা, উষ্ণতা, ক্ষুধা ও তৃষ্ণার অনুভূতি সব মানুষেরই সমান। এই যে ঠান্ডা পড়ছে আজকাল, হ্যাঁ, এই যে ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি মাসটা যে ঠান্ডা পড়ে, কিংবা হচ্ছে মনে করো এপ্রিল মাসের, মে মাসের যে ভাদ্র মাসের যে গরম, কিংবা হচ্ছে মনে করো ক্ষুধা, হ্যাঁ, তুমি যখন রোজার মাসে রোজা রাখো, অনেকে হয়তো রাখো, অনেকে রাখো না, সমস্যা নেই, কিংবা মনে করো তুমি একবেলা খাওনি, তোমার ক্ষুধা কিন্তু তোমারও যেমন লাগে, তোমার বন্ধুরও সমান লাগে, কিংবা তোমার বাবা মারও সমান লাগে। তারা হয়তো অনেক সময় বলে, অনেক সময় বলে না, কিন্তু সবারই সেই ক্ষুধা, তৃষ্ণা কিংবা হচ্ছে তোমার শীত, উষ্ণতা সবারই সমান অনুভূতি। তারপরেও মানুষের মধ্যে কেন ভেদাভেদ? এই অর্থটাই কবি এই কবিতার মধ্যে খুঁজে পায় না। ওকে, বাইরের চেহারায় মানুষের মধ্যে সাদা কালোর ব্যবধান থাকলেও সব মানুষের ভেতরের রং এক এবং অভিন্ন। রং এক এবং অভিন্ন, এটা দ্বারা কি বোঝানো হয় বলো তো? যে বাইরে মনে করো, এই যে আমি মনে করো কি শ্যামবর্ণ, রাইট? বা তুমি মনে করো ফর্সা, কিংবা হচ্ছে মনে করো একজন আমেরিকান, সে হচ্ছে একদম সাদা ধবধবা ধলা, হ্যাঁ, কিংবা হচ্ছে মনে করো একজন মানুষ কুচকুচে কালো, তো কি হয়েছে ভাই, সবার হাত কাটলেই দেখবা লাল রং বেরোচ্ছে, যে ভিতরে তো সবাই এক। তারপরে মানুষের মধ্যে কেন এত বৈষম্য বলো তো? সবার শরীরেই প্রবাহিত হচ্ছে লাল রক্ত, যেটা আমি এতক্ষণ বলতেছিলাম। মানুষ আজ জাতিভেদে, গোত্রভেদে, বর্ণভেদ কিংবা বর্ণকৌলিন্য ইত্যাদি কৃত্রিম পরিচয়, অর্থাৎ কবি এই পরিচয়গুলোকে কি কৃত্রিম পরিচয় বলতেছে, যে হ্যাঁ, ও তো বাংলাদেশি, ও ইন্ডিয়াতে আসতে পারবে না, ও তো বাংলাদেশি, ওর তো আজকে বেঁচে থাকার অধিকার নেই। এই চিন্তা ভাবনাগুলো, কিংবা হচ্ছে মনে করো আমি বাইরের সাথে উদাহরণ না দিই, কিংবা মনে করো একটা কথার কথা, যে ও তো ব্রাহ্মণ না, ওর সাথে আমরা মিশবো না। এই হীনমন্যতা, এই সংকীর্ণ চিন্তাকে কবি বলতেছেন একটা কৃত্রিম পরিচয়। অর্থাৎ দিন শেষে আমরা সবাই মানুষ, দিন শেষে আমরা সবাই একই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি, দিন শেষে আমরা সবাই একই পৃথিবীর শ্বাস প্রশ্বাস গ্রহণের মাধ্যমে বেঁচে থাকি। ওকে, কিন্তু গোটা দুনিয়ার সঙ্গে মানুষের যে জন্ম সম্পর্ক, সেই বিচারে মানুষের আসল পরিচয় হচ্ছে সে মানুষ, এবং তাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকার কথা নয়। সারা পৃথিবীতে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র, পরিবারের ঊর্ধ্বে যে সমগ্র মানব সমাজ, কবি এই কবিতায় মানুষের সেই পরিচয়কেই তুলে ধরেছেন। অর্থাৎ এতক্ষণ আমি যা যা তোমাকে বললাম, যা যা বকবক করলাম, তার সকল কিছুই একটা লাইনে উল্লেখ করা হয়েছে, যে এই যে ধর্ম, বর্ণ, জাতি, তারপর হচ্ছে কালো, সাদা, এই সকল কিছুর ঊর্ধ্বেই তো মানুষ, এই সকল কিছুর ঊর্ধ্বেই তো পৃথিবীতে বেঁচে থাকার সবারই এক আপ্রাণ চেষ্টা। এই যে মনে করো তুমি আমার ক্লাসটা করতেছো, কথার কথা কেন করতেছো, তুমি কি কখনো ভেবে দেখছো? কারণ তোমার ইচ্ছা হচ্ছে আমি 6 থেকে 7-এ উঠবো, 7 থেকে 8-এ উঠবো, 8 থেকে 9-এ উঠবো, 9 থেকে 10-এ উঠবো, 10 থেকে 11, 12 অ্যাডমিশন, তারপরে অনার্স শেষ করে মাস্টার্স শেষ করে আমি একটা বিসিএস ক্যাডার হবো, কিংবা আমি বিদেশে যাব। এক একজনের এক একটা চিন্তা ভাবনা, কিন্তু সবারই কি একটা আশা আকাঙ্ক্ষা হচ্ছে আমি একটা ভালো লাইফ পাবো, সবারই আশা আকাঙ্ক্ষা হচ্ছে আমি খুব সুন্দরভাবে জীবনযাপন করব। তেমনইভাবে সবারই কিন্তু ক্ষুধা, তৃষ্ণা, কিংবা সবার ভিতরেই মানে রক্ত হচ্ছে এক, লাল। তারপরেও কবি বুঝে পায় না কেন মানুষ এই কৃত্রিম পরিচয়ে নিজেদেরকে অনেক বেশি ছোট করে ফেলে। তুমি খেয়াল করে দেখবা যে তোমার ক্লাসের মধ্যে কিছু কিছু ছেলে মেয়ে আছে, ক্লাস 6-এর কথাই বলতেছে, এই ছোটোবেলায় কিছু কিছু ছেলে মেয়ে আছে নিজেকে খুব পশ মনে করে। পশ মনে কি কি, ছি, তোর সাথে আমি মিশি না। না ভাই, এটা ঠিক না। তুমি যদি এরকম কেউ হয়ে থাকো, আমি তোমাকে বলি যে নিজের এই ব্যবহারটা একটু পরিবর্তনের চেষ্টা করো, দেখবা পৃথিবী সুন্দর, সব মানুষ তোমাকে ভালোবাসতে শুরু করছে। ওকে ওকে, আস এরপর। পৃথিবীর সব মানুষকে নিয়ে গড়ে উঠেছে মানুষ জাতি, অর্থাৎ সব কিছুর ঊর্ধ্বেই যে মানুষ, সকল জাতি, ধর্ম, বর্ণ, আমেরিকান, বাংলাদেশি, অস্ট্রেলিয়ান, কানাডিয়ান কিংবা ইন্ডিয়ান, সকল কিছুর ঊর্ধ্বেই যে দিন শেষে মানুষ, সেই মানুষ জাতিকেই প্রাধান্য দিতেই মূলত সত্যেন্দ্রনাথ দত্ত এই কবিতাটা, অর্থাৎ মানুষ জাতি কবিতাটা রচনা করছেন। এবার সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে আমরা জানার চেষ্টা করব, যেটা হচ্ছে আমাদের লেখক পরিচিতি বা কবি পরিচিতি। ওকে, লেখক পরিচিতি সাধারণত আমরা গদ্যের ক্ষেত্রে ব্যবহার করি, কবি পরিচিতি সাধারণত আমরা পদ্যের ক্ষেত্রে ব্যবহার করি, সমস্যা নেই।
এই কবি পরিচিতি বলার আগে আমি তোমাকে শুধুমাত্র একটু বলি যে এই ভদ্রলোক অর্থাৎ সত্যেন্দ্রনাথ দত্ত মাত্র 40 বছর বেঁচে ছিলেন। অর্থাৎ মাত্র কেন 40 বছর বলতেছি, উনি জন্মগ্রহণ করেন হচ্ছেন কলকাতায় অর্থাৎ ইন্ডিয়াতে, কিন্তু সেই সময় ইন্ডিয়া বাংলাদেশ পাকিস্তান সব এক ছিল, অর্থাৎ ভারতীয় উপমহাদেশ ছিল। আমরা জানি যে 1947-এর আগে কিন্তু এই সকল কিছু কি সেম 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 সেম, আমরা সমাজ বই কিন্তু পড়ছি। আচ্ছা, সমাজ বলতে বাংলাদেশের বিশ্ব পরিচয়ের কথা বলতেছি আমি। এখন তোমাকে যদি আমি বলি ভাইয়া আপুরা উনি জন্মগ্রহণ করেন কত সালে, তুমি কি পারবা? উনি জন্মগ্রহণ করেন 1882 সালে, এবং আমি তোমাকে কিন্তু এককালে বলে আসছি যে উনি মাত্র 40 বছর বেঁচে ছিলেন। আমরা এই সব কিছু দেখতেছি না, আমরা একটা ফাঁকা স্লাইড নিলাম। হ্যাঁ, আমি তোমাকে একদম ফাঁকা দিয়ে দিলাম, ঠিক আছে? আর আমি তোমাকে যদি বলি যে উনি 40 বছর বেঁচে ছিলেন এবং উনি জন্মগ্রহণ করেন 1882 সালে, তাইলে তোমার কি কখনোই মনে রাখা লাগবে যে উনি মৃত্যুবরণ করেন কবে? উনি মৃত্যুবরণ করেন হচ্ছে 1922 খ্রিস্টাব্দে বা 1922 সালে। 1882 যোগ 40 একটা সিম্পল যোগ, অর্থাৎ খুবই সাধারণ একটা যোগ। এরকম অর্ধেক ইনফরমেশন মনে রেখে বাকি অর্ধেক ইনফরমেশন নিজের মতো করে বানায় নিয়ে বুঝার মাধ্যমে তুমি যদি পড়তে পারো, দেখবা তোমার এমসিকিউ সলভিং কিংবা হচ্ছে সকল কিছু বা কমান সব কিছুই তোমার সুবিধা হবে। ওকে, আসো এরপর। উনি এই যে দেখো সত্যেন্দ্রনাথ দত্ত 1882 খ্রিস্টাব্দে কোথায় জন্মগ্রহণ করেন? কলকাতার কাছাকাছি নিতাই গ্রামে, নিমতা গ্রামে। নিমতা গ্রামটা আমার মনে রাখা দরকার নেই, আমরা শুধু কলকাতার কাছাকাছি বা কলকাতায় এতটুকু মনে রাখলেই হবে। উনি মৃত্যুবরণ করেন কবে? 1922 খ্রিস্টাব্দে, মাত্র 40 বছর বয়সে। এই যে 40 বছর বয়সে। বৈচিত্র্যপূর্ণ ছন্দে কবিতা লেখার জন্য সত্যেন্দ্রনাথ দত্তকে ছন্দের জাদুকর হিসেবে চিহ্নিত করা হয়। আউট অফ নোওয়্যার তোমাকে যদি এমসিকিউতে বলা হয় যে ছন্দের জাদুকর হিসেবে রচিত কে, তুমি কি পারবা? ছন্দের জাদুকর হিসেবে রচিত হচ্ছে বা খ্যাতি লাভ করেন হচ্ছে আমাদের সত্যেন্দ্রনাথ দত্ত। ওনার বেশ কিছু গ্রন্থ আছে, সেই গ্রন্থগুলো 3টা কাব্যগ্রন্থ আমাদের মূলত মনে রাখা লাগবে। এবং তুমি যদি আগের যে কাব্যগ্রন্থটা অর্থাৎ এই যে মানব জাতি বা মানুষ জাতি কবিতাটার কাব্যগ্রন্থ অর্থ অভ্র আবির, এটা সহ মনে রাখো, তোমাকে টোটাল 4টা কাব্যগ্রন্থের নাম মনে রাখা লাগবে। কি কি? এক হচ্ছে বেণু ও বীণা, 2 হচ্ছে কুহ ও কেকা, এবং 3 হচ্ছে বিদায় আরতি। অর্থাৎ বেণু ও বীণা, কুহ ও কেকা, বিদায় আরতি, অভ্র আবির। আমার সাথে সাথে মনে রাখো বেণু ও বীণা, কুহ ও কেকা, এবং হচ্ছে অভ্র আবির, এবং হচ্ছে কি আরটা বিদায় আরতি। এই 4টা তুমি যদি মনে রাখতে পারো, তোমার আশা করি কাব্যগ্রন্থ সম্পর্কিত এই সত্যেন্দ্রনাথ দত্ত সম্পর্কে আমারই মনে রাখা লাগবে না। আমি তোমাকে বেশ কিছু ট্রিক্স শিখাই দিই। কি ট্রিক্স ভাইয়া? কবি পরিচিতি বা লেখক পরিচিতি সাধারণত 4 জনের আসে: রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সত্যেন্দ্রনাথ দত্ত, এবং একই সাথে বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন। এছাড়া মনে করো আরও হাইস্ট 2-1টা তোমাকে মনে রাখা লাগে, যেমন মাইকেল মধুসূদন দত্ত। এটা তোমার ক্লাস 6 থেকে একদম ইন্টার পর্যন্ত সকল ক্ষেত্রে প্রযোজ্য। ওকে, ছোটো একটা ট্রিক্স শিখাই দিলাম যে এত ভাই ইনফরমেশন তো মনে রাখা সম্ভব না, আমি নিজেও মনে রাখতে পারতাম না, জাস্ট এতটুকু মনে রাখো। কয়েকটা বললাম: রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, সত্যেন্দ্রনাথ দত্ত, বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন, মাইকেল মধুসূদন দত্ত, এরকম আরও সর্বোচ্চ 1টা বা 2টা। ওকে, এরপর আসো। সত্যেন্দ্রনাথ দত্তর কর্মজীবন শুরু করেছিলেন ব্যবসায় অর্থ বিনিয়োগ করে, কিন্তু পরবর্তীতে তিনি ব্যবসা ছেড়ে সাহিত্য সাধনায় আত্মনিয়োগ করেন। তিনি আরবি, ফার্সি, ইংরেজি সহ অনেক ভাষা জানতেন, অর্থাৎ বেশ গুণী একজন লোক, সেটা আমরা বুঝতেই পারতেছি। বিদেশি ভাষা থেকে উপন্যাস, নাটক, প্রবন্ধ অনুবাদ করলেও কবি হিসেবেই তিনি অধিক পরিচিত। অর্থাৎ কবি হিসেবে যে ওনার সমাধি বা খ্যাতি আছে, সেই কথাটা কিন্তু আমরা অনেক আগেই জানতাম, রাইট? ওকে, আসো এরপর। আমরা এতক্ষণ অনেক কিছু শিখলাম এবং আমরা বর্তমানে শিখব হচ্ছে শব্দার্থ ও টিকা। কারণ কবিতা পড়ার আগে আমরা যদি শব্দার্থ এবং টিকাগুলো একটু জেনে রাখতে পারি, দেখা যাবে যে সেই কবিতাটা বোঝার ক্ষেত্রে আমার খুব সহজ হচ্ছে। এবং বেশ কিছু কবিতার এই শব্দার্থগুলো তোমাদেরকে একদম ঠাঠা, মানে কী বলে এটাকে, হ্যাঁ, ঠাঠা মুখস্থ করা লাগবে, অর্থাৎ ঠোঁটের আগায় চলে আসা লাগবে। সেই শব্দার্থগুলো আমি একটু মার্ক করে দিব তোমাকে। ওকে, প্রথমটা কি? একই পৃথিবীর স্তন্যে লালিত। একই পৃথিবীর স্তন্যে লালিত, এটা আমরা পড়বো না এখন। কেন পড়বো না? এটা হচ্ছে আমরা কবিতা ব্যাখ্যা করার সময় পড়বো, অর্থাৎ আমরা এটা বাদ দিব। ওকে, রবি শশী। রবি মানে কি? রবি মানে হচ্ছে তোমার সূর্য, শশী মানে হচ্ছে চাঁদ, অর্থাৎ চাঁদ এবং সূর্যের সমার্থকবোধক শব্দ হচ্ছে রবি শশী। তাহলে আমার রবি শশী শেষ। শীতাতপ মানে কি? শীতাতপ মানে হচ্ছে ঠান্ডা ও গরম, যেটাকে আমরা এসির সাথে বলতে পারি শীতাতপ নিয়ন্ত্রিত যন্ত্র। হ্যাঁ, ঠান্ডাও দেয় একই সাথে গরমও দেয়, শীতাতপ। ওকে, শীত মানে শীত বা ঠান্ডা, তপ মানে হচ্ছে আগুন বা হচ্ছে তাপ দেন আমরা বলি।
তপ থেকে তাপ আসে আর কি, সেই তাপ মানে হচ্ছে গরম, অর্থাৎ ঠান্ডা ও গরম। ক্ষুধা ও তৃষ্ণার জ্বালা কি? ক্ষুধা মানে তো ক্ষুধা লাগা, অ্যাকচুয়ালি ক্ষুধা লাগা, পেটের মধ্যে ভাই কিলবিল করতেছে, খিদায় ভাল লাগতেছে না। আর তৃষ্ণা মানে হচ্ছে কি পানি খাওয়ার যে প্রচণ্ড ইচ্ছা, তৃষ্ণায় গলা ফেটে চৌচির হয়ে যাচ্ছে, আমরা অনেক সময় শুনি না? সো ওই তৃষ্ণা মানে কি? পানির পিপাসা। কচি কাঁচাগুলো ডাটো করে তুলি। কচি কাঁচাগুলো ডাটো করে তুলি, এইটাও আমরা এখন পড়বো না। কেন পড়বো না ভাই? এইটাও আমরা বাদ রাখবো। কিসের জন্য? আমরা যখন কবিতা ব্যাখ্যা করবো তখন আমরা এটা খুব ভালো করে জানবো। যুঝি, যুঝি মানে কি? যুদ্ধ করি, লড়াই করি কিংবা সংগ্রাম করি। এটা একটু মনে রেখো, এটা অনেক ক্ষেত্রে তোমার আসে। এটা কিসে আসে? অনেক ক্ষেত্রে তোমার এমসিকিউতে আসে বা কমার্কে আসে। যুঝি মানে হচ্ছে কি? যুদ্ধ করি। তরে মানে কি? তরে মানে হচ্ছে জন্যে, প্রত্যেকে মোরা পরের তরে। হ্যাঁ, কবিতার লাইন পাবা সামনে হয়তো। তরে মানে কি? জন্য, অর্থাৎ একজন আমরা আরেকজনের জন্য আর কি, তরে। ডাটো মানে কি? ডাটো মানে হচ্ছে শক্ত বা সমর্থ, এবং তরে তো বলছি তোমাকে, ডাটো মানে হচ্ছে পুষ্ট, শক্ত, সমর্থ। এইটাও তোমার এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আমি যেই রকমভাবে দাগাচ্ছি তুমি ঠিক 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 একদম দেখে দেখে আমাকে সেরকমভাবে দাগায় রাখবা, ঠিক আছে? তাহলে তুমি পরীক্ষায় ভালো করতে পারবা। বাঁচিবার তরে সমান যুঝি, এইটাও আমরা কবিতা পড়ার সময় জানবো, এখন আমরা পড়বো না, ঠিক আছে? বাসর বাঁধিগো, এইটাও আমরা কবিতা পড়ার সময় জানবো। বাসর বাঁধিগো কি? এটাও আমরা কবিতা পড়ার সময় জানবো। অর্থাৎ এই দুটো আমার স্কিপ, একটা, দুইটা, তিনটা, চারটা, এখন পর্যন্ত আমরা চারটা স্কিপ করছি, ঠিক আছে? বাসর বাঁধিগো, এটা আমরা কবিতা পড়ার সময়। দোসর মানে কি? দোসর মানে হচ্ছে সাথী, বন্ধু বা সঙ্গী। আমরা বলি না মাঝে মধ্যে, এই যে 24-এর যে একটা আন্দোলন গেল বিশাল, হ্যাঁ, স্বৈরাচারের দোসর। দোসর মানে হচ্ছে বন্ধু বা হচ্ছে কি? সাথী, যে হচ্ছে স্বৈরাচারকে হেল্প করতে চায়। ওকে, আসো এরপর। ধলো মানে কি? ধলো মানে হচ্ছে সাদা, ফর্সা কিংবা শুভ্র। বলি না এই শালা তো ধলা। ধলা মানে কি? ধলা মানে হচ্ছে সাদা, সেই ধলা থেকে ধলো আসছে। আমি মানে কিছু কিছু ক্ষেত্রে ইউজ করব কিছু মানে নেগেটিভ ওয়ার্ড, যেটা তোমার মনে রাখার ক্ষেত্রে মানে সুবিধা করতে পারবা, কিন্তু খবরদার রিয়েল লাইফে এই বিষয়গুলো কেউ কোনোদিন ব্যবহার করবা না, এটা ডিসক্লেমার, আমি শুধু তোমাকে বোঝানোর জন্য বলতেছি এগুলা, ওকে? জলে ডুবি বাঁচি পাইলে ডাঙ্গা। জলে ডুবি বাঁচি পাইলে ডাঙ্গাটা একটু দেখে নিব, কিন্তু আমরা মেইনলি এটা দেখবো হচ্ছে শুধুমাত্র কবিতা পড়ার সময়। জীবন সংগ্রামে কখনো বিপদে পড়ি, আবার সংকট পেরিয়ে নতুন জীবনের স্বপ্ন দেখি। জলে ডুবি বাঁচি পাইলে ডাঙ্গা, এটা আমরা বিস্তারিত জানবো কিসে? এটা আমরা বিস্তারিত জানবো কবিতার মধ্যে। ডাঙ্গা মানে হচ্ছে কি? স্থল। জনমবেদী মানে কি? জনমবেদী মানে হচ্ছে জন্মস্থান। ছোপ মানে কি? ছোপ মানে হচ্ছে রং বা রঙের পৌষ, মানে না ছোপ 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 ছোপ, মনে করো এই যে হাতের ছাপ, হ্যাঁ, এই যে মনে করো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, কি? ছোপ 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 রং দিছি আমি। তো এই যে ছোপ 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 রং, সেই রং মানে কি? রঙের ছোপ। ছোপ মানে হচ্ছে রঙের পৌঁছ বা দাগ বা ছোপ। বাইরের ছোপ আচরে সেলোপ, এইটাও আমরা কবিতা পড়ার সময় বিস্তারিত জানব। শূদ্র মানে কি? শূদ্র মানে হচ্ছে হিন্দু ধর্মের চতুর্থ বর্ণের একটা হচ্ছে তোমার শূদ্র। আমরা হিন্দু ধর্মের মধ্যে, এটা একটু বিস্তারিত ব্যাখ্যা করে দিই। হিন্দু ধর্মের মধ্যে আমরা জানার চেষ্টা করব যে আমাদের 4টা ভাগ আছে। যারা হিন্দু বা সনাতন ধর্মের আছে তারা আমার সাথে একটু দেখার চেষ্টা করো, ভুল হলে অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবা। আমার পুরাটা না জানার মানে একদম সঠিকভাবে আমি জানি কিনা আমি জানি না, বাট আমি চেষ্টা করবো তোমাদেরকে বাকিদেরকে বোঝানোর জন্য, ওকে? প্রথম যে সম্প্রদায়, হিন্দু সমাজে 4টা সম্প্রদায় আছে। আমাদের যেমন মুসলমান ধর্মে 2টা সম্প্রদায় আছে, একটা হচ্ছে শিয়া, একটা সুন্নি, তেমনইভাবে হিন্দু সম্প্রদায়ের 4টা বর্ণ আছে। প্রথম সম্প্রদায়ের নাম হচ্ছে ব্রাহ্মণ। প্রথম সম্প্রদায়ের নাম কি? ব্রাহ্মণ। প্রথম সম্প্রদায়ের নাম হচ্ছে ব্রাহ্মণ, ওকে? দ্বিতীয় সম্প্রদায়ের নাম কি? দ্বিতীয় সম্প্রদায়ের নাম হচ্ছে ক্ষত্রিয়। তৃতীয় সম্প্রদায়ের নাম কি? তৃতীয় সম্প্রদায়ের নাম হচ্ছে বৈষ্ণব। চতুর্থ সম্প্রদায়ের নাম হচ্ছে ওই যে শূদ্র। শূদ্র, ওকে? বানান ভুল হলেও আমাকে একটু কারেক্ট করে দিও যারা হিন্দু বা সনাতন ধর্মের আছো, বাট আমি চেষ্টা করছি তোমাদেরকে বোঝানোর জন্য। ব্রাহ্মণ মানে কি? ব্রাহ্মণ মানে হচ্ছে যারা পুরোহিত বা হচ্ছে যারা মন্দিরের মধ্যে যারা মানে ঈশ্বরের আরাধনা বা পূজায় সবসময় সামিল থাকে। ক্ষত্রিয় মানে হচ্ছে যারা সাধারণত যুদ্ধক্ষেত্রে উস্তাদ হয় বা যুদ্ধক্ষেত্রে পারদর্শী হয়। বৈষ্ণব মানে হচ্ছে যারা সাধারণত ব্যবসা বাণিজ্য করে থাকে বা যারা বণিক সম্প্রদায়ের হয় হিন্দু সমাজের মধ্যে।
শূদ্র মানে কি, যারা একদম নিম্ন গোত্রীয়, সাধারণত এদেরকে মানুষ উপেক্ষা করে। আরও একটা সম্প্রদায় আছে যারা হচ্ছে আউটকাস্ট, যেমন হচ্ছে যারা ময়লা নেয় বা ময়লা ফালায়, কিংবা হচ্ছে যারা ড্রেন পরিষ্কার করে, তাদেরকে মানুষ একদমই দেখতে পায় না, যে এরা ধারের কাছে মিশলেই একটা মানে কি বলে এটাকে অপকর্ম হবে বা হচ্ছে পাপ হবে, এরকম একটা মনে করা হয় আউটকাস্ট। বাট সাধারণত এই চারটাই আলোচনা করা হয়। ওকে, শূদ্র শেষ। বনেদি মানে কি? বনেদি মানে হচ্ছে প্রাচীন বা সম্ভ্রান্ত। গড় বনেদি মানে হচ্ছে এটার উল্টা বা হচ্ছে অভিজাত নয় এমন। বুনিয়াদ মানে হচ্ছে ভিত্তি। দুনিয়া সবারই জনমবেদী, এটা আমরা পরবর্তীতে কবিতা পড়ার সময় বিস্তারিত পড়ব। ব্রহ্ম মানে কি? ব্রহ্ম মানে হচ্ছে হিন্দু ধর্মমতে পরমেশ্বর বা বিধাতা। একটু কারেকশন করে দিই তোমাদেরকে, ব্রাহ্মণ আর ব্রহ্ম কিন্তু সেম না। ব্রাহ্মণ হচ্ছে সম্প্রদায়ের সবচেয়ে উঁচুটা, আর ব্রহ্ম হচ্ছে একটা দেবতার নাম, হিন্দু সম্প্রদায়ের একটা দেবতা। আর দেবতাদের উল্টা দিকটা কি? দেবতাদের উল্টা হচ্ছে অসুর, ঠিক আছে? ওইটা একটু মনে রেখো। দেবতা এক হচ্ছে দেবতা, সেই দেবতাদের অপোজিট হচ্ছে বা মানে একদম মনে শীত এবং গ্রীষ্ম টাইপের, অর্থাৎ দেবতা যদি ভালোর প্রতীক হয়, খারাপের প্রতীক কি? অসুর, অসুর। ওকে, এরপর আমরা মূল পাঠে যাব বা মূল কবিতাটা দেখার চেষ্টা করব। এখানে আমরা দেখব যেহেতু মানুষ জাতি আমরা, কবিতার নাম কি? কবিতার নাম হচ্ছে মানুষ জাতি। মানুষ জাতি কবিতার মধ্যে মেইন থিম হচ্ছে আমার মানুষ, অর্থাৎ মানুষকে ছাড়া এই কবিতা আমরা কল্পনা করতে যেহেতু পারি না, তাই এই মানুষদের একটা বিস্তারিত ছবি দেখার চেষ্টা করা হয়েছে। অর্থাৎ মনে করো কেউ এই যে শ্রমজীবী সম্প্রদায়ের, কেউ হচ্ছে হুজুর, কেউ হচ্ছে তোমার ব্রাহ্মণ টাইপের, কেউ হচ্ছে তোমার বৌদ্ধ ধর্মের, কিংবা কেউ মনে করো কথার কথা কেউ শিশু, কেউ ধনী, কেউ গরিব, কেউ মহিলা, কেউ ছেলে, কিন্তু দিন শেষে সবার পরিচয় কি? সবার পরিচয় হচ্ছে সবাই আমরা মানুষ। অর্থাৎ মানুষে মানুষে কোনো ভেদাভেদ যাতে না হয়, সেজন্য মানুষ সকল রকমের মোটামুটি একটা মানুষের একটা চিত্র আমরা এখানে দেখতে পাচ্ছি। ওকে, এরপর আসো, এরপর হচ্ছে আমার মূল পাঠ। মূল পাঠের মধ্যে আমরা একটু বিস্তারিত জানবো, একটু তোমাদেরকে বুঝায় বলার চেষ্টা করব। এমনভাবে বলবো যাতে একবার তুমি যদি ভালোভাবে শুনতে পারো, আমি গল্পে 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 বলে তোমাকে আগে নিয়ে যাবো, তুমি যদি একবার ভালোভাবে শুনতে পারো, দেখবো যে এই কবিতায় তোমার আর কোনো প্যারা হচ্ছে না। জগৎ জুড়িয়ে এক জাতি আছে, সে জাতির নাম মানুষ জাতি। আমি ভাগ 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 করে পড়াবো, 2 লাইন 4 লাইন করে। জগৎ জুড়িয়ে এক জাতি আছে। জগৎ মানে কি? জগৎ মানে হচ্ছে এই ক্ষেত্রে পৃথিবী, অর্থাৎ পুরা পৃথিবী জুড়ে একটাই জাতি আছে। সেই জাতিটার নাম কি? সেই জাতিটার নাম হচ্ছে মানুষ জাতি। অর্থাৎ তুমি বাংলাদেশি জাতি, কিংবা আমেরিকান জাতি, কিংবা অস্ট্রেলিয়ান জাতি, এই সকল কিছু ফালাও, পুরা পৃথিবীর মধ্যে শুধুমাত্র একটাই জাতি আছে, সেই জাতিটার নাম হচ্ছে কি? মানুষ জাতি। অর্থাৎ পুরো পৃথিবী জুড়ে একটা জাতি, সেই জাতির নাম মানুষ জাতি। একই পৃথিবীর স্তন্যে লালিত, একই রবি শশী মোদের সাথী। অর্থাৎ এই একটা লাইন আমি একটু আগে বুঝাই। একই পৃথিবীর স্তন্যে লালিত, আমরা কি বলছিলাম? সেখানে আমরা শব্দার্থের মধ্যে স্কিপ করছিলাম। আমরা যখন জন্মগ্রহণ করি তখন হচ্ছে আমরা কি? মায়ের দুধ খাই, রাইট? সো মনে করো তোমরা 2 ভাই বোন, তাহলে তোমরা 2 ভাই বোনই কি করছো? তোমার মায়ের দুধ খেয়ে এই পর্যন্ত বড় হইছো। আমিও সেম, মনে করো আমার যদি আমি একা আর কি, আমার কোনো ভাই বোন নাই, কিন্তু কথার কথা কি, আমার যদি মনে করো আমরা 3 ভাই বোন হইতাম, আমিও আমার মায়ের স্তন্যপান করার মাধ্যমে এই পর্যন্ত বড় হয়েছিলাম। ছোটবেলা আমরা সবাই এই কাজ করি। কবি বলতে চাচ্ছেন, মায়ের দুধ খাওয়া ব্যতীত যেমন তার সন্তানেরা অর্থাৎ ভাই বোনেরা বড় হইতে পারে না, তেমনইভাবে পুরা পৃথিবীর খাবার দাবার খাওয়া ব্যতীত মানুষ বড় হইতে পারে না, কিংবা মানুষ বেঁচে থাকতে পারে না। একই পৃথিবীর স্তন্যে লালিত, অর্থাৎ একই পৃথিবীর খাবার দাবার খাইছি, একই পৃথিবীর নিঃশ্বাস নিছি, বা একই পৃথিবীর সম্পদ আহরণ করছি আমরা। কারা? এই যে মানুষ জাতি আছে, সেই মানুষ জাতি। ওকে, একই রবি শশী মোদের সাথী। রবি মানে কি আমরা পড়ছিলাম? রবি মানে হচ্ছে সূর্য, আর শশী মানে কি পড়ছিলাম? শশী মানে হচ্ছে চাঁদ। বইয়ের মধ্যে কিন্তু লিখে রেখো, আমি কি কি যা যা লিখতেছি বইয়ের মধ্যে তুমি একটু লিখে রেখো। একই রবি শশী মোদের সাথী, অর্থাৎ পৃথিবীতে কি কখনো এরকম হয় যে আমি একজন বাংলাদেশি হিসেবে যে চাঁদটা দেখতেছি, ভারতীয় মানুষ সেই বর্ডারের ওই পারে আছে দেখে ওই চাঁদ দেখতেছে না, আরও অন্য একটা চাঁদ দেখতেছে, মনে করো শুক্র গ্রহের চাঁদ দেখতেছে, কিংবা বৃহস্পতি গ্রহের চাঁদ দেখতেছে। এরকম কি কখনো সম্ভব? সম্ভব না। অর্থাৎ চাঁদ পৃথিবীর একটাই, সূর্য পৃথিবীর একটাই, এবং পৃথিবীর সকল মানুষ ওই সেম চাঁদই দেখে, সকল মানুষই ওই সেম সূর্যই দেখে। অর্থাৎ একই রবি শশী আমাদের সাথী, বাচ্চা সাথী মানে কি? বন্ধু। অর্থাৎ একই সূর্য দেখে আমরা বড় হই, একই চাঁদ দেখেই আমরা বড় হই।
শীতাতপ, ক্ষুধা, তৃষ্ণার জ্বালা সবাই আমরা সমান বুঝি। এই দুটা লাইন আমরা একসাথে পড়ব। যে শীতাতপ মানে কি? শীত মানে হচ্ছে ঠান্ডা, আর তপ মানে হচ্ছে গরম। শীতাতপ মানে কি? শীতাতপ মানে হচ্ছে ঠান্ডা প্লাস হচ্ছে গরম। তপ মানে কি? তাপ থেকে তপ আসছে আর কি, সেই তাপ মানে হচ্ছে গরম আর কি। অর্থাৎ ঠান্ডা এবং গরমের জ্বালা, ক্ষুধার জ্বালা, পেট চৌচির করতেছে ভাই, পেট ব্যথা করতেছে খিদায়, তৃষ্ণা ভাই আমার পানি না খেলে আমি এখন মরে যাবো ভাই। সো এই যে খিদা এবং তৃষ্ণা এবং গরম এবং শীত, এই সকল কিছু আমরা সমানভাবে বুঝতে পারি, সবাই আমরা সমানভাবে বুঝি। কচি কাঁচাগুলো ডাটো করে তুলি, বাঁচিবার তরে সমান জুঝি। কচি কাঁচাগুলো ডাটো করে তুলি, এটা একটু একটু করে বুঝাই। ডাটো মানে কি? এতটুকু আগে মনে রাখো, ডাটো মানে হচ্ছে বড় করে তোলা। ডাটো করে মানে 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 হচ্ছে বড়, ডাটো মানে হচ্ছে বড়। কচি কাঁচা, তোমরা তো ক্লাস 6-এ পড়ো, রাইট? তোমাদের যাদের ছোট ভাই বোন আছে তোমরা খেয়াল করো, কিংবা হচ্ছে রাস্তাঘাটে বেরোলে তুমি দেখো না যে ছোট ছোট নবজাতক, যাদের বয়স মনে করো কথার কথা 1, 2, 3, একদম কোলে নিয়ে মনে করো ঘোরা যায়, এরকম ছোট বাচ্চা বাচ্চা। সো এই যে তাদেরকে আমরা কি বলি? কচি কাঁচা বলি। অর্থাৎ কচি কাঁচা মানে কি? কচি কাঁচা মানে হচ্ছে যারা ছোট বাচ্চা। কচি কাঁচা মানে এই ক্ষেত্রে কি? কচি কাঁচা মানে হচ্ছে এই ক্ষেত্রে ছোট বাচ্চা। অর্থাৎ ছোট বাচ্চাগুলোকে আমরা বড় করে তুলি। কে বড় করে তোলে? এই যে পৃথিবী যে আছে, একই পৃথিবীর স্তন্যে লালিত, এই পৃথিবী হচ্ছে ছোট বাচ্চাদেরকে বড় করে তোলে, ডাটো করে তোলে। কচি কাঁচা মানে কি? ছোট বাচ্চা, এবং ডাটো করে তোলা মানে কি? বড় করে তোলা। বাঁচিবার তরে সমান জুঝি, অর্থাৎ জুঝি মানে কি? আমি তোমাদেরকে একটু শব্দার্থে নিয়ে যাই। এই যে জুঝি মানে কি? যুদ্ধ করি কিংবা লড়াই করি। তাইলে তুমি আমাকে একটু বলো তো, মানে চিন্তা করো যে বাঁচিবার তরে আমরা সবাই সমান জুঝি। জুঝি মানে কি? জুঝি মানে কি? ওইখানে তো আমরা দেখছিলাম লড়াই করি বা যুদ্ধ করি, লড়াই করি, লড়াই করি। যুঝি মানে কি? লড়াই করি। এখন তুমি আমাকে বলো তো যে বাঁচিবার জন্য আমরা কিভাবে সবাই লড়াই করি? কথার কথা, 1971-এ যখন আমাদের মুক্তিযুদ্ধ হয়েছিল, অলমোস্ট 1 কোটি মানুষ ভারতে আশ্রয় নিয়েছিল। মাইলের পর মাইল, 100 মাইল, 200 মাইল, 300 মাইল। তোলপাড় গল্পে আমরা পড়ছিলাম না যে ওই পারে যাচ্ছিল ভারতের, গারো পাহাড়ের ওই পারে। তো মনে করো 100 মাইল 200 মাইল পাড়ি দিয়েও মানুষ হেঁটে হেঁটে ওই পর্যন্ত গেছে। অর্থাৎ একটুখানি বেঁচে থাকা যায় কিনা, একটুখানি পৃথিবীর নিঃশ্বাস নেওয়া যায় কিনা, একটুখানি পৃথিবীর স্তন্যে লালিত পালিত নিজেকে করা যায় কিনা, একটুখানি পৃথিবীর রবি শশী দেখতে পাওয়া যায় কিনা, সেজন্য আমরা প্রতিদিন প্রতিনিয়ত লড়াই করে বেঁচে থাকি। যে আমরা লাগলে হাজার হাজার মাইল হাঁটবো, আমরা লাগলে কষ্ট করে শস্য ফলাবো, কিংবা আমরা লাগলে কষ্ট করে টাকা ইনকাম করব, কিংবা আমরা লাগলে এই তায়েফ ভাইয়ের ক্লাস অনলাইনে করব, যাতে বড় হয়ে ভবিষ্যতে বিদেশে যেতে পারি কিংবা বিসিএস ক্যাডার হইতে পারি। ঠিক আছে? দোসর খুঁজি ও বাসর বাঁধিগো। দোসর খুঁজি মানে কি? বন্ধু খুঁজি। দোসর মানে কি? দোসর মানে হচ্ছে বন্ধু। দোসর মানে কি? দোসর মানে হচ্ছে বন্ধু। বন্ধু খুঁজি এবং বাসর বাঁধিগো। বাসর বাঁধিগো মানে কি? তাদের সাথে সম্পর্ক গড়ে তোলা। বাসর বাঁধা মানে কি? সম্পর্ক গড়ে তোলা। সম্পর্ক গড়ে তোলা। অর্থাৎ বন্ধু খুঁজি এবং বন্ধু খুঁজে খুঁজে তাদের সাথে সম্পর্ক গড়ে তুলি। কিসের সম্পর্ক? সম্প্রীতির সম্পর্ক। অর্থাৎ সে যাতে আমার ভালো একজন ভাই হয়, সে যাতে আমার ভালো একজন বন্ধু হয়, সেই সম্পর্কটাকে আমরা গড়ে তুলি আস্তে আস্তে। ওকে? কালো আর ধলো বাইরে কেবল, ভিতরে সবাই সমান রাঙ্গা। কালো মানে কি? যে হচ্ছে কালো, যার গায়ের বর্ণ হচ্ছে কালো। আর ধলো মানে কি? সাদা, যার গায়ের রং হচ্ছে সাদা। অর্থাৎ কালো এবং ধলো, অর্থাৎ কালো এবং সাদা দুইজনই কি? আচ্ছা, এর আগে একটা লাইন বাদ দিয়ে গেছে, আমি দেখিনি, খেয়াল করিনি, সরি। জলে ডুবি বাঁচি পাইলে ডাঙ্গা। এটা একটু দেখো, জলে ডুবি বাঁচি পাইলে ডাঙ্গা, এটা একটা লাইন হিসেবে আমরা পড়বো। এই লাইনটার মর্মার্থ কি আমাকে একটু বলতে পারবা কেউ? আমি তো শব্দার্থে স্কিপ করে আসছি লাইনটা। যখন একটা মানুষ ট্রলারে ডুবে যায়, সে যদি সাঁতার নাও পারে, সে কিন্তু চেষ্টা করবে হাত পা নাড়তে, যে শেষ মুহূর্তে বেঁচে থাকা যায় কিনা, শেষ মুহূর্তে লড়াই করে ভেসে থাকা যায় কিনা, একটু নিঃশ্বাস নেওয়া যায় কিনা। অর্থাৎ আমরা যদি জলে ডুবি, তাহলে আমরা কি চেষ্টা করি বেঁচে থাকার জন্য? কোথায় গিয়ে বেঁচে থাকার জন্য? ডাঙায় গিয়ে, যেখানে জল নাই। তেমনইভাবে পৃথিবীর বুকে আমরা যখন কোনো একটা বিপদে পড়ি, বারবার 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 চেষ্টা করি, কি করি? লড়াই করি বেঁচে থাকার জন্য ডাঙা, অর্থাৎ ডাঙা পাই কিনা, অর্থাৎ সেই বিপদ থেকে মুক্ত হওয়ার জন্য, ভালো কোনো একটা প্লেসে যাওয়ার জন্য আমি লড়াই করতে থাকি। কথার কথা যে মনে করো আমার 1 লক্ষ টাকা ঋণ হয়ে গেছে,
কথার কথা যে আমি 1 লক্ষ টাকা ঋণী এই মুহূর্তে। আমি প্রতিনিয়ত লড়াই করি, প্রতিনিয়ত যুদ্ধ করি বেঁচে থাকার জন্য, ডাঙায় যাওয়ার জন্য, অর্থাৎ সেই ঋণ থেকে মুক্ত হওয়ার জন্য। আমি মনে করো আগে কাজ করতাম 5 ঘন্টা, এখন কাজ করি 10 ঘন্টা, কারণ আমাকে সেই ঋণ থেকে মুক্ত হইতে হবে। আমার জল থেকে বেরোয়া আমার ডাঙায় আসা লাগবে। ওকে, এরপরের 2টা লাইন, কালো আর ধলো বাইরে কেবল, ভিতরে সবাই সমান রাঙা। অর্থাৎ কেউ কালো কেউ সাদা, কিন্তু ভিতরে তুমি যদি রং মানে আঙ্গুল কাটো দেখবো যে সবাই হচ্ছে রাঙা। কিসের রাঙা? লাল রঙে রাঙা। কিসের রাঙা? লাল রঙে রাঙা। অর্থাৎ কালো এবং ধলো সেটা বাইরেই কেবল, ভিতরে কি সবাই একই, সেম সেম। সবাই হচ্ছে কি বাইরে রাঙা, মানে ভিতরে রাঙা, বাইরে আর বাইরে কি কালো এবং ধলো। এরপর বাহিরের ছোপ আঁচড়ে সে লোভ, ভিতরের রং পলকে ফোটে। এই লাইনটি একটু বুঝাই তোমাদেরকে, এই 2টা লাইন একসাথে। বাহিরের ছোপ আঁচড়ে সে লোভ, বাহিরের ছোপ, ছোপ মানে কি? ছোপ মানে হচ্ছে রং। ছোপ মানে কি? ছোপ মানে হচ্ছে রং। অর্থাৎ বাইরের যে ছোপ আছে, বাইরের যে ছোপ মানে হচ্ছে কি রং। বাইরের কোন রং? মনে করো কালো, কথার কথা যে আমি আমার চেহারা নিয়ে সন্তুষ্ট না, হইতেই পারে। আমি হচ্ছে মনে করো কালো, আমার চেহারা নিয়ে সন্তুষ্ট না। আমি হচ্ছে শ্যামলা, আমি আমার চেহারা নিয়ে সন্তুষ্ট না। আমি মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে, আর একটু সাদা হইতে পারলে হয়তো ভালো লাগতো। আচরেই সে লোভ। আচর কি হবে? মেকআপ। আচর কি তাইলে? মেকআপ। তুমি যদি কালো হয়ে থাকো কিংবা তুমি যদি শ্যামলা হয়ে থাকো, তুমি যদি সাদা হইতে চাও, একটু আচর দাও, মেকআপের আচর দাও, দেখবো তুমি সাদা হয়ে গেছো। কিন্তু কবি বলতে চাচ্ছেন ভিতরের যে রং আছে, অর্থাৎ ভিতরের কি রং? আঙ্গুল কাটলে লাল রং, সেই লাল রং পলকেই ফোটে। অর্থাৎ সেই রং তুমি যে কোনো মূল্যেই যাই করো না কেন সেটা তুমি ডিলিট করতে পারবে না। যে কোনো মূল্যে সেই রং তোমার ভিতরেই থাকবে। যতই মেকআপ দাও সেই লাল রং কখনো নীল হবে না, কিংবা সেই লাল রং কখনো কালো হবে না, কিংবা সেই লাল রং সবুজ, বাদামি, বেগুনি, অন্য যাই রং দাও সেটা সরবে না। অর্থাৎ বাইরের যে ছোপ সেটা আঁচড় দিলেই, মেকআপ দিলেই লোভ, এবং ভিতরের যে রং সেটা সবসময় তোমার সাথে পার্মানেন্টলি আছে। বামুন শূদ্র বৃহৎ ক্ষুদ্র। বামুন মানে কি? বামুন মানে হচ্ছে এই ক্ষেত্রে ব্রাহ্মণ। আমি তোমাদেরকে একদম শব্দার্থের মধ্যে বলে আসছিলাম যে হিন্দু ধর্মের সর্বোচ্চ হচ্ছে বামুন, সর্বনিম্ন হচ্ছে শূদ্র। অর্থাৎ কেউ যদি সর্বোচ্চ কি বলে এটাকে জাতির হয়, কিংবা সর্বনিম্ন জাতির হয়, কিংবা কেউ যদি বৃহৎ বংশের হয়, অনেক আছে না যে আমার বংশ 9 লাখ পরিবার, আমরা 9 বিশাল প্রতিপত্তি আমাদের বংশের এলাকার মধ্যে। যত বড়ই বৃহৎ বংশ হোক না কেন, বা যত বড়ই জাতি হোক না কেন, মনে করো আমেরিকান জাতি, তার পৃথিবীর বুকে কি বলে মান সম্মান নিয়ে অনেক উঁচু অবস্থানে আছে। বা যত ক্ষুদ্র জাতি হোক না কেন, ক্ষুদ্র জাতি কি? মনে করো টুভালু নামের একটা দেশ আছে, তোমরা অনেকে শুনো নাই, টুভালু, অনেকে নাম শুনছো? নামই শোনো নাই। কিংবা যত ক্ষুদ্রই হোক না কেন, কিংবা ভ্যাটিকান সিটি, আমরা জানি যে সবচেয়ে ছোট রাষ্ট্র হচ্ছে পৃথিবীর ভ্যাটিকান সিটি। যত বড়ই হোক না কেন কিংবা যত ক্ষুদ্রই হোক না কেন, কৃত্রিম ভেদ, আচ্ছা যত বড়ই হোক না কেন কিংবা যত ছোটই হোক না কেন, কৃত্রিম যে ভেদ আছে সেটা ধুলোয় লুটে। কৃত্রিম ভেদাভেদ কি? ভেদ মানে কি? ভেদ মানে হচ্ছে এই ক্ষেত্রে ভেদাভেদ। বইয়ের মধ্যে কিন্তু লিখবা, আমি যা যা লিখতেছি সব কিছু বইয়ের মধ্যে লিখবা। ভেদাভেদ অর্থাৎ কৃত্রিম যে ভেদাভেদটা আছে সেটা হচ্ছে ধুলায় লুটে যায়। কেন ধুলায় লুটে যায় ভাই? কারণ হচ্ছে ধুলায় মিশে যায়। কিসের জন্য? আমার সকল কিছুর ঊর্ধ্বে আমার পরিচয় হচ্ছে মানুষ জাতি। আমি সর্বোচ্চ ব্রাহ্মণ জাতি হই, কিংবা সর্বনিম্ন শূদ্র জাতি হই, কিংবা আমার জাতি সর্ববৃহৎ হোক, কিংবা আমার জাতি সর্বক্ষুদ্র হোক, তার সব কিছুই লোপ পেয়ে যায় কিসের মাধ্যমে? তার সব কিছুই লোপ পেয়ে যায় কৃত্রিম ভেদাভেদের মাধ্যমে। ওকে, কৃত্রিম ভেদাভেদের মাধ্যমে না, সরি, কৃত্রিম ভেদাভেদ, সেই কৃত্রিম ভেদাভেদটা লোপ পেয়ে যায় কিসের মাধ্যমে? মানুষ জাতির মাধ্যমে। কারণ সবার উপরে আমার পরিচয় কি? মানুষ। ওকে, এরপর বংশে বংশে নাহিক তফাৎ, বনিদি কে আর গর্বনিধি। অর্থাৎ বংশে বংশে, এবার আসো বংশ পরিচয়ের কথা, যে কারো বংশ আছে খুব সম্ভ্রান্ত, কেউ আছে মনে করো খুব বড়লোক পরিবারের সন্তান, চৌধুরী বংশ আমার, হ্যাঁ, অনেকে ই করে না, গর্ব করে না। বংশে বংশে নাহিক তফাৎ, কোনো তফাৎ নাই বংশে বংশে। কেন? কারণ বংশে বংশে তফাৎ নাই, কারণ সবার ঊর্ধ্বে হচ্ছে মানুষ জাতি আমরা। বনেদি আর গর্বনিধি শব্দার্থে আমরা পড়ে আসছিলাম। বনেদি মানে হচ্ছে সম্ভ্রান্ত বা হচ্ছে বড়লোক। সম্ভ্রান্ত না লিখি, বড়লোক লিখি, তোমাদের জন্য সুবিধা হবে, বড়লোক। আর গর্বনিধি মানে কি? গর্বনিধি মানে বড়লোকের উল্টা, অর্থাৎ গরিব। যে কেউ গরিব, কারো বংশ হচ্ছে বিশাল বড়, কেউ হচ্ছে আবার গর্বনিধি, বা হচ্ছে মানে কেউ গরিব কেউ গর্বনিধি, কিংবা কেউ হচ্ছে আবার বনিধি, কেউ হচ্ছে বিশাল
বড়লোক বংশের, এর মধ্যে কোনো তফাৎ নাই। কারণ তফাৎ নাই কেন? তুমি যদি ভিতরে দেখো সবার রক্তের রঙই লাল, ভিতরে যদি দেখো সব কিছুর ক্ষেত্রে কি সবার ঊর্ধ্বে মানুষ, সবার ঊর্ধ্বে মানুষের সম্প্রীতি। দুনিয়ার সাথে গাধা বুনিয়াদ এবং দুনিয়া সবারই জনমবেদী। বুনিয়াদ মানে কি? বুনিয়াদ মানে আমরা শব্দার্থে পড়ছিলাম, বুনিয়াদ মানে হচ্ছে ভিত্তি, ভিত্তি বা বেইস। অর্থাৎ একটা বিল্ডিং মনে করো যখন তোলে, নিচতলা যদি ঠিক না থাকে ছয়তলা কি কাঁপবে না? তেমনইভাবে সকল কিছুর ঊর্ধ্বে, সকল কিছুর ভিত্তি কি? আমরা মানুষ জাতি। তুমি দুনিয়ার সাথে একদম গাইছা দিছে মানুষ জাতি আমরা। গরু, ছাগল, মুরগি, হাঁস সব কিছুর ঊর্ধ্বে কি? মানুষ জাতি। তেমনইভাবে চৌধুরী বংশ কিংবা সবচেয়ে খারাপ বংশ, কেউ ব্রাহ্মণ, কেউ শূদ্র, বৃহৎ বংশ, ক্ষুদ্র বংশ, কেউ বৃহৎ জাতি, কেউ ক্ষুদ্র জাতি, সকল কিছুর ভিত্তি কি? মানুষ জাতি। তেমনইভাবে দুনিয়া সবারই জনমবেদী। জনমবেদী মানে কি? জনমবেদী মানে হচ্ছে জন্মস্থান। জনমবেদী মানে কি? জনমবেদী মানে হচ্ছে জন্মস্থান। যে দুনিয়া হচ্ছে সবারই জনমবেদী। যে দুনিয়ার মধ্যে তুমি যাই করো না কেন, তুমি দুনিয়াতেই জন্মগ্রহণ করছো এবং তোমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে মানুষ। এই পরিচয়ের ঊর্ধ্বে তুমি যেতে পারবা না। অর্থাৎ পুরা কবিতাটাকে সামারাইজ করা হচ্ছে এই একটা লাইন। পুরা কবিতাটাকে সামারাইজ করে কে? পুরা কবিতাটাকে সামারাইজ করে হচ্ছে এই একটা লাইন। কোন একটা লাইন ভাইয়া? দুনিয়া সবারই জনমবেদী। কেন? কারণ হচ্ছে দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করছো বলি তুমি মানুষ, দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করছো বলি তোমার ভিতরের রং হচ্ছে রাঙা বা লাল রাঙা। দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করছো বলি তুমি কোনো একটা জাতির মধ্যে গেছো, সেই জাতিটা কি? মানুষ জাতি। সকল কিছুর ঊর্ধ্বে হচ্ছে সেই জাতি। দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করছো বলেই তুমি কি? তুমি হচ্ছে নিজেকে কী বলে এটাকে, এই যে একটু আগে দেখো, আমরা একটু আগে দেখার চেষ্টা করি। দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করছো বলি তুমি রবি এবং শশী পাইছো। দুনিয়ার মধ্যে এই জন্মগ্রহণ করছো বলি তুমি, তোমার ভিতরে শীত এবং তাপ বা গরমের অনুভূতি আছে। দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করছো বলি তোমার ভিতরে ক্ষুধা এবং তৃষ্ণার জ্বালা আছে। এবং আজকের কবিতা এই পর্যন্তই। এরপর আমরা দেখি কি কি কাজ আছে। ঠিক আছে, আশা করি তোমরা এই কবিতাটা বুঝতে পারো। যদি না বুঝতে পেরে থাকো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবা। এটা কর্ম অনুশীলন আছে যে মানুষে মানুষে কি ধরনের ভেদাভেদ তোমার চোখে পড়ছে, যে মানুষে মানুষে কি ধরনের ভেদাভেদ আছে, সেই ভেদাভেদটা তোমার কি কি চোখে পড়ছে, এবং সেই তোমার দেখা মানুষজনের আলোকে উক্ত ভেদাভেদের বর্ণনা দাও এবং এই ভেদাভেদ কীভাবে কমিয়ে আনা যায় সেই তোমার মতামত উপস্থাপন করো। কথার কথা তোমার চোখে পড়ছে যে মানুষে মানুষে ভেদাভেদ, কেউ বড় লোক বা হচ্ছে অর্থনৈতিক একটা ভেদাভেদ তোমার চোখে পড়ছে। হ্যাঁ, অর্থনৈতিক একটা ভেদাভেদ চোখে পড়ছে, যে কেউ বড় লোক কেউ গরিব, সেই ভেদাভেদ কীভাবে কমাবা, সেই ভেদাভেদ কীভাবে কমিয়ে আনা যায় সে ব্যাপারে তোমার মতামত দিতে বলছে। কীভাবে কমানো যায়? বড় লোকের ট্যাক্স বাড়ায় দাও, সে বড় লোকের ট্যাক্স বাড়ায় দিয়ে সেই ট্যাক্সের টাকা গরিবকে দিয়ে দাও। কেউ রাজনৈতিকভাবে ভেদাভেদ আমরা চোখে দেখতে পাই, কেউ রাজনৈতিকভাবে অনেক প্রভাব প্রতিশালী, কেউ আবার মনে করো রাজনীতিতে তার কোনো লোক নাই দেখে সে মনে করো সারা জীবন গরিবই থেকে যাচ্ছে। সেই ভেদাভেদ কীভাবে কমানো যায়? দেশকে গণতান্ত্রিক বানায় দাও, কারণ সেই তাহলে গরিব লোকটার ভোটের মাধ্যমে নির্বাচিত হবে এবং সেই নির্বাচনের যে বিজয়ী হবে সেই হবে রাজনৈতিকভাবে প্রতিপত্তিশালী, যে হচ্ছে আবার পুনরায় সেই গরিবের দিকেই তাকাবে, কারণ গরিবের ভোটেই সে সেই ক্ষমতায় গেছে। এরকমভাবে বেশ কিছু ভেদাভেদ তোমরা উল্লেখ করো যেটা তোমাদের কর্ম অনুশীলনের মধ্যে রইল। এরপর আসো অনুশীলনের মধ্যে প্রথমে আমরা এমসিকিউ দেখার চেষ্টা করব বা বহু নির্বাচনী প্রশ্ন। বাংলা কবিতার ক্ষেত্রে কাকে ছন্দের জাদুকর বলা হয়? অবশ্যই আমরা কিন্তু এমসিকিউর মধ্যে পড়ে আসছিলাম বা কমার্কে আসতে পারে। ছন্দের জাদুকর হিসেবে পরিচিত আমার সত্যেন্দ্রনাথ দত্ত। তাহলে অপশনের মধ্যে সত্যেন্দ্রনাথ দত্ত কোথায়? এই যে দাগায় দিলা, পরীক্ষার মধ্যে বৃত্ত ভরাট করে দিলা বা দাগায় দিলা। এক পৃথিবীর স্তন্যে লালিত, এই উক্তিতে কি বোঝানো হয়েছে? যে একই পৃথিবীর খাবার খেয়ে আমরা বেঁচে থাকি, একই পৃথিবীর সম্পদ আহরণের মাধ্যমে আমরা বেঁচে থাকি। এই যে দেখো, একই পৃথিবীর স্নেহ ছায়ায় আমরা বেড়ে উঠি বা একই পৃথিবীর সম্পদ আহরণ করে আমরা বড় হয়ে উঠি। তাহলে এটা আমার উত্তর হইতে পারে। জীবন ধরনের ভিন্ন উপাদান না, মানুষে মানুষে মেলবন্ধন না, মানব কল্যাণে কাজ করে যাওয়া না। তাই উত্তর কি? এই একই পৃথিবীর স্নেহ ছায়ায় বেড়ে ওঠা। এরপর একটা উদ্দীপক আছে, সেই উদ্দীপকটা পড়ে আমার 3 আর 4 নম্বর প্রশ্ন উত্তর দিতে হবে। উদ্দীপকটা কি? এই যে, প্রীতি ও প্রেমের পূর্ণ বাঁধনে যবে মিলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদেরই কুরে ঘরে। অর্থাৎ প্রেম এবং প্রীতি মানে কি? সম্প্রীতি। অর্থাৎ মানুষের মধ্যে যখন প্রেম এবং হচ্ছে একসাথে মিলেমিশে থাকার যে মনোভাবটা আছে, সেই মনোভাবটা যখন আসবে, যখন আমরা মিলি পরস্পরে, যবে মানে কি? যবে মানে হচ্ছে যখন, যখন আমরা প্রেম এবং প্রীতির পুণ্যে বাঁধনে, অর্থাৎ প্রেম এবং সম্প্রীতি এবং প্রেমের দ্বারা বা ভালোবাসার দ্বারা নিজেদেরকে পুণ্যে বা কি পাপের উল্টা হচ্ছে পুণ্য,
ভালোবাসার বন্ধনে আমরা যখন নিজেদেরকে বেঁধে রাখি তখন এবং একে অপরের সাথে ভালোভাবে মিশি, তখনই হচ্ছে স্বর্গ। স্বর্গ মানে কি? নরকের উল্টা। সেই স্বর্গ এসে আমাদের কুঁড়ে ঘরের সামনে দাঁড়ায়, অর্থাৎ আমাদের দরজার সামনেই স্বর্গ চলে আসে। সেই স্বর্গ পাওয়ার জন্য আমাদেরকে পরকালে যেতে হয় না, অর্থাৎ চরম শান্তির কথা বোঝানো হয়েছে এই ক্ষেত্রে। একটা উপমা ব্যবহার করা হয়েছে আর কি। সরাসরি স্বর্গে তো আর বা জান্নাত তো আর আসা যায় না, এখানে একটা উপমা ব্যবহার করা হয়েছে যে স্বর্গটা আমাদের দরজার সামনে চলে আসে বা চরম শান্তি আমাদের মধ্যে বিরাজ করে যখন তুমি প্রেম এবং ভালোবাসার দ্বারা একে অপরের সাথে মিশবা। তাইলে উক্ত কবিতায় যে বিষয়টি প্রাসঙ্গিক সেটা হচ্ছে কি, সকল মানুষের মধ্যে ভালোবাসার অনুভূতি অভিন্ন। অবশ্যই সকল মানুষের অভ্যন্তরীণ গঠন অভিন্ন। অভ্যন্তরীণ গঠন কি এখানে কথা উল্লেখ করা আছে কোনো জায়গায়? অভ্যন্তরীণ গঠনের কথা কি, হ্যাঁ কবিতার মধ্যে উল্লেখ করা আছে আমি মানলাম, কিন্তু এই জায়গায় কি অভ্যন্তরীণ গঠনের কথা উল্লেখ করা আছে? না, এই জায়গায় শুধুমাত্র প্রেম এবং ভালোবাসার বন্ধনে যখন আমরা একে অপরের সাথে মিশবো তখন হচ্ছে আমাদের মধ্যে শান্তি বিরাজ করবে, সেই কথাটা উল্লেখ করা আছে। তাহলে অপশন 2 না। জাতিভেদ এবং বর্ণভেদ কৃত্রিম, এই কথা কি সেখানে উল্লেখ করা আছে? হ্যাঁ অবশ্যই উল্লেখ করা আছে। কিভাবে ভাই? কারণ হচ্ছে জাতিভেদ এবং বর্ণভেদ যখন আমরা ভুলে একে অপরের সাথে মিশবো তখন হচ্ছে স্বর্গ আমাদের মধ্যে চলে আসবে। তাহলে উত্তর কি? উত্তর হচ্ছে 1 এবং 3। উত্তর কি? 1 এবং 3। ওকে, এরপর সেই সেম উদ্দীপক, প্রীতি এবং প্রেমের পুণ্যে বাঁধনে যাবে মিলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় আমাদেরই কুঁড়ে ঘরে। উদ্দীপকটি মানুষ জাতি কবিতার যে ভাবটি প্রকাশ করে, কোন ভাবটি প্রকাশ করে? সংহতি, মমত্ব, সমমর্যাদা নাকি বিশ্বভ্রাতৃত্ব? বলো তো। সংহতি না। তাহলে উত্তর কি? সব সেমই কাছাকাছি, কিন্তু সংহতি না, শুরুতেই না। তাহলে উত্তর কি? মমত্ব হইতে পারে, হ্যাঁ হইতে পারে। সমমর্যাদা, সমমর্যাদা না, সমমর্যাদাও না। সংহতি আর সমমর্যাদা সেম জিনিস। তাহলে উত্তর কি আমার? হয় বিশ্বভ্রাতৃত্ব আর নাহলে হচ্ছে মমত্ব। কিন্তু এই জায়গায় মমত্ব, মমত্ব মানে কি? ভালোবাসা। ভালোবাসার চেয়ে বেশি এখানে দেখানো হয়েছে যে পরস্পরের সাথে যখন আমরা মিশবো, অর্থাৎ একে অপরের সাথে যখন ভ্রাতৃত্ব প্রকাশ করব, অর্থাৎ ভালোবাসার বন্ধনের চেয়েও বেশি হচ্ছে কি ভালোবাসার সাথে আমরা ভ্রাতৃত্ব যখন আমি দেখাবো। তাহলে উত্তর এইটাও না, উত্তর হচ্ছে আমার বিশ্বভ্রাতৃত্ব। ওকে, এরপর একটা সৃজনশীল পাই। আমরা এতক্ষণ এমসিকিউ সলভ করলাম, সৃজনশীলটা দেখার চেষ্টা করি। আমরা শুরুতে ক এবং খ মার্ক দেখবো, যাতে আমার উদ্দীপকটা পড়ে পরবর্তীতে আমরা গ এবং ঘ মার্কে যাব। ওকে, ক মার্কে কি বলা হয়েছে? মানুষ জাতি কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? বলো তো কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে? আমি তো তোমাদেরকে বলছিলাম একদম শুরুতে, আমরা একটু পিছে যাই, পিছে গিয়ে তুমি দেখবা। দাঁড়াও, আমরা পিছে যাওয়ার আগে আমি তোমাদেরকে বলি, আমরা কিন্তু দেখিনি, এখনো দেখিনি, আমি এই পাশে কিছুই দেখিনি। বলো তো, তুমি একটু নিজে নিজে চিন্তা করো কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। দেখবা অভ্র আবির কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে। কোথায়? পাঠ পরিচিতি। এই যে সত্যেন্দ্রনাথ দত্তের অভ্র আবির কাব্যগ্রন্থ থেকে নেওয়া আমার এই কি মানুষ জাতি কবিতাটি। একটু মনে রাখা লাগবে, একটু খেয়াল করা লাগবে। আমি তোমাকে বলেই দিয়েছিলাম এমসিকিউ অথবা ক মার্কে আসবে। হ্যাঁ, তারপর হচ্ছে তোমার জাতির পাতি, এই কবিতা থেকে সংকলিত হয়েছে কি আমার মানুষ জাতি কবিতাটি। এই বিষয়গুলো তোমাকে একটু ভালোভাবে খেয়াল করা লাগবে, যে আমি যা যা দাগায় দিব তার বাইরে প্রশ্ন আসবে না। ওকে, তাহলে ক মার্ক আমার শেষ। উত্তর কি? উত্তর হচ্ছে অভ্র আবির। অভ্র আবির। দুনিয়া সবারই জনমবেদী, এই কথা দ্বারা কি বোঝানো হয়েছে? এই কথা দ্বারা বোঝানো হয়েছে যে দুনিয়ার মধ্যে আমরা সবাই একই সাথে জন্মগ্রহণ করছি। এই কথার দ্বারা বোঝানো হয় যে দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করছি বলে, অর্থাৎ পুরো কবিতার সামারি কিন্তু এই একটা লাইন, একদম লাস্ট লাইনটা আমার মনে আছে, যে দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করছি বলেই আমরা সবাই একই সাথে ক্ষুধা, তৃষ্ণা, শীত কিংবা গরমের অনুভূতি অনুভব করি। দুনিয়ার মধ্যে আমরা জন্মগ্রহণ করছি বলেই আমরা একই সাথে সবাই একই চাঁদ এবং সূর্যকে দেখতে পাই। দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করছি বলেই আমরা নিজেদেরকে কৃত্রিম ভেদাভেদের মধ্যে না রেখে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হব। দুনিয়ার মধ্যে জন্মগ্রহণ করছি বলেই আমরা একই পৃথিবীর সম্পদ আহরণ করি। দুনিয়ার মধ্যেই জন্মগ্রহণ করছি বলেই আমরা এই পৃথিবীতে একে অপরকে ভ্রাতৃত্বের বন্ধনে দেখব, কোনো জাতি, বর্ণ, ধর্ম কিংবা এগুলার ঊর্ধ্বে গিয়ে দেখব। ওকে, এই কথাগুলো তুমি যখন দ্বারা একটু লিখে দিবা, মূলত দুনিয়া সবারই জন্মবেদী দ্বারা এই কথাগুলোই বোঝানো হয়েছে। তাহলে খ মার্কের উত্তরটা শেষ। খ মার্ক কি? 2 প্যারায় লিখতে হয়, প্রথম প্যারায় 1 লাইন, দ্বিতীয় প্যারায় অল্প একটু, মনে করো হাফ পেজের মতো। এরপর আসি উদ্দীপকটা পড়ি, তাহলে হচ্ছে আমার উদ্দীপকটা গ এবং ঘ মার্ক আমরা সলভ করতে পারবো। রহিম, শ্যামল এবং রোজারিও 3 বন্ধু। তাহলে তারা কি? 3 বন্ধু। রহিম কি? রহিম হচ্ছে একটা মুসলমান নাম লাগতেছে। শ্যামল কি? শ্যামল একটা হিন্দু ধর্মের নাম লাগতেছে। রোজারিও হচ্ছে একটা খ্রিস্টান নাম। হ্যাঁ, রোজারিও। আমি যখন নর্ডেম কলেজে পড়তাম তখন হচ্ছে আমাদের অনেকগুলো ম্যাডাম ছিল, ফেলিসিতা, রোজারিও ম্যাম কিছুদিন আগে মারা গেছে অবশ্য।
তারপর একজন ম্যাম ছিলেন আমার শেলি রোজ মেরি ডোজ রোজারিও, হ্যাঁ, বা হচ্ছে আমাদের ফাদার যে ছিলেন প্রিন্সিপাল, সেই প্রিন্সিপালের নাম ছিল হেমন্ত পিউস রোজারিও, অর্থাৎ রোজারিও নামটা কি একটা খ্রিস্টান নাম। তারা হচ্ছে সবাই ঈদ, পূজা এবং বড়দিনে একে অপরের বাড়িতে যায়, অর্থাৎ তাহলে আমরা একটা ভ্রাতৃত্বের বন্ধন দেখতে পাচ্ছি, হুইচ ইজ প্রিটি গুড। আনন্দ উৎসবে, দুঃখে সুখে একে অপরের সাহায্য সহযোগিতা করে, এরূপ আচরণে তাদের বাবা মাও খুব খুশি। অর্থাৎ কি আমরা একটা ভ্রাতৃত্বের বন্ধন, এই জায়গায় কি আমরা উদ্দীপক পড়ার আগে মানে প্রশ্ন পড়ার আগে আমরা কি দেখতে পাই, ভ্রাতৃত্বের একটা বন্ধন দেখতে পাই, ভ্রাতৃত্বের বন্ধন। ওকে, রহিমের বাবা বলেন তোমরা অসাধারণ, তোমাদের মতো সবাই যদি বন্ধুসুলভ হয় তাহলেই হচ্ছে এই পৃথিবী আরো সুন্দর একটা বাসস্থান হবে। ওকে, আসো তাহলে গমার্কে কি বলা হয়েছে, রহিম শ্যামল এবং রোজারিওর বন্ধুত্বে মানুষ জাতি কবিতার কোন বক্তব্যটি ফুটে উঠেছে। তাহলে তুমি উদ্দীপকের প্রথম লাইনটা লিখবা, রহিম শ্যামল এবং রোজারিওর বন্ধুত্বে মানুষ জাতি কবিতাটির ভ্রাতৃত্বের বন্ধনের বিষয়টি ফুটে উঠেছে। কারণ মানুষ জাতি কবিতার মধ্যে কবি বলতে চেয়েছেন যে ধর্ম, বর্ণ, জাতি সবাই নির্বিশেষে একই পৃথিবীতে জন্মগ্রহণ করেছে, একই পৃথিবীর স্তন্যে বা একই পৃথিবীর সম্পদ আহরণ করে লালিত পালিত হয়ে বড় হয়েছে। মানুষ জাতি কবিতার মধ্যে বলা হচ্ছে যে একই পৃথিবীর মধ্যে থেকে সবাই একই সাথে ক্ষুধা, তৃষ্ণা কিংবা গরম শীত অনুভব করে এবং সবাই একই সাথে বেঁচে থাকার জন্য লড়াই করে। হ্যাঁ, তেমনইভাবে আমরা মানে মানুষ জাতি কবিতার মধ্যে আবার বলা হয়েছে যে এই যে লড়াই করা, সেখানে যদি থাকে ভ্রাতৃত্বের বন্ধন, সেখানে যদি থাকে কি, সেখানে যদি থাকে একে অপরের সাথে মিলেমিশে থাকার মন মানসিকতা, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের ঊর্ধ্বে বসবাস করার মন মানসিকতা, তাহলে পৃথিবী হয় শান্তির জায়গা, পৃথিবী হয় সুন্দর শ্যামল সবুজ এবং পৃথিবীতে কি স্বর্গ নেমে আসে। আমরা কিন্তু এমসিকিউর উদ্দীপকটাও হালকা নিয়ে আসছি। তাহলে কি হলো, তাহলে তেমনইভাবে রহিম শ্যামল এবং রোজারিও তিন বন্ধু একই সাথে তারা ঈদ, পূজা কিংবা বড়দিন পালন করে থাকে, একে অপরের দুঃখে সুখে আনন্দে সব কিছু ভাগাভাগি করে নেয়, এবং এই কারণে আমরা বলতে পারি কি উদ্দীপকে শ্যামল ও রহিম ও রোজারিওর বন্ধুত্বে মানবজাতি কবিতাটির ভ্রাতৃত্বের বন্ধন ফুটে উঠেছে। এমনভাবে একটু গুছায় লিখতে পারলে গ মার্কের প্রশ্নের মধ্যে তুমি 3-এ 3 পাবা। তারপরে উদ্দীপকের রহিমের বাবার মন্তব্যই যেন মানবজাতি কবিতার মূল সুর, অর্থাৎ কি সবাই যদি বন্ধু সুলভ হয় তাহলে হচ্ছে পৃথিবী কি আরো সুন্দর হবে বা আরো সুন্দর বাসস্থান হবে, অর্থাৎ পৃথিবীর মধ্যে শান্তি নেমে আসবে, পৃথিবীর মধ্যেই স্বর্গ নেমে আসবে, পৃথিবীর মধ্যেই মানুষ বেঁচে থেকে আরাম পাবে, পৃথিবীর মধ্যেই মানুষ বেঁচে থেকে কি ভ্রাতৃত্বের বন্ধন দেখতে পারবে। তাহলে উদ্দীপকটা শুরু করবে কি এরকম ভাবে, উদ্দীপকের রহিমের বাবার মন্তব্যই যেন মানুষ জাতি কবিতাটির মূল সুর এবং উক্তিটি যথার্থ। তারপরে লিখবা যে উদ্দীপকের মধ্যে বলা হয়েছে যে রহিমের বাবা বলেন যে তোমাদের মতো বা হচ্ছে তোমার হিন্দু ধর্ম বা হচ্ছে তোমার মানে ধর্ম, বর্ণ ইত্যাদি নির্বিশেষে আমরা যদি একই সাথে বসবাস করিও তাহলে বন্ধু সুলভ হও এবং একই সাথে তাহলে কি পৃথিবী আরো সুন্দর হবে। তেমনইভাবে আমরা মানুষ জাতি কবিতার মধ্যে সত্যেন্দ্রনাথ দত্ত বলছেন যে একই পৃথিবীতে যেহেতু বসবাস করতে আসো, একই পৃথিবীতে বসবাস করার মাধ্যমে তোমরা যদি একই সাথে বসবাস করতে পারো, একই সাথে একই পৃথিবীর সকল ভেদাভেদ ভুলে, সকল যুদ্ধ কিংবা কি বলে এটাকে আমার সংহতি ভুলে থেকে একে অপরকে সকল কিছুর ঊর্ধ্বে কি শুধু মানুষ হিসেবে চিন্তা করতে পারো, কারণ সবার ভিতরেই কিন্তু কি রং সেম, রং হচ্ছে কি লাল রাঙা, তাহলে কি পৃথিবী আরো সুন্দর হবে, পৃথিবীতে আরো ভ্রাতৃত্ববোধ বাড়বে, পৃথিবী আরো বন্ধুসুলভ হবে। এবং লাস্ট বাট নট দ্য লিস্ট, লাস্টের লাইন লিখবা মূলত এসব কারণে বলা যায় উদ্দীপকের রহিমের বাবার মন্তব্যই যেন মানবজাতি কথাটির মূল সুর এবং উক্তিটি আসলেই যথার্থ। ওকে, তাহলে এরকমভাবে লিখলে তুমি 4-এ 4 কিংবা 4 না হলে সাধারণত টিচাররা 4-এ 4 দেয় না, 4-এ 3 দিয়ে থাকে। এটা আমাদের একটা সৃজনশীল লেখার একটা নমুনা। সাধারণত 10-এর মধ্যে 10 পাওয়া যায় না যদি না ম্যাথমেটিক্যাল কোনো টার্ম হয়, বা বিজ্ঞান কিংবা গণিতের ক্ষেত্রে হিসাব আলাদা। বাংলা, বাংলাদেশ বিশ্ব পরিচয়, ইসলাম শিক্ষা কিংবা হচ্ছে তোমার ধর্ম, এই সাবজেক্টগুলোর মধ্যে 10-এর মধ্যে সাধারণত 9 হচ্ছে আমরা হাইয়েস্ট স্কোর হিসেবে জানি। সো এখানে 4-এর মধ্যে তুমি 3 অনায়াসে পাওয়া যাবে, আমি যেভাবে বললাম একটু গুছায় যদি লিখতে পারো। ওকে, এবং আজকে হচ্ছে এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য কোনো একটি গদ্য কিংবা অন্য কোনো একটি পদ্যের মধ্যে। ততদিন পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে এবং আশা করি এই কবিতাটা খুব ভালোভাবে বুঝতে পারছো তোমরা। আসসালামু আলাইকুম।